আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানে আগ্রাসনের চিন্তাও করতে পারে না কোনো দেশ, বলছে ইরানের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দিব রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত, যে কোনো মুহূর্তেই পরমাণু হামলা হতে পারে। মুখোমুখি যুদ্ধে লিপ্ত হতে পারে আমেরিকা ও রাশিয়া। এরপর জানিয়ে দেব এক সপ্তাহের মধ্যে মার্কিন বাহিনীর ওপর 3বার হামলা। এদিকে ওসামা বিন লাদেনের লেটার টু আমেরিকা হঠাৎ ভাইরাল। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের 10টি শহরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা, পর্যদস্ত সামরিক জান্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরানে আগ্রাসনের চিন্তাও করতে পারে না কোনো দেশ, বলছে ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান সামরিক শিল্পে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে এবং কোনো দেশ এই ভূখণ্ডে আগ্রাসন চালানোর চিন্তাও করতে পারে না। আজ ইরানের দক্ষিণ পশ্চিমের চহরমাহাল ও বাখতিয়ারি প্রদেশের শাহিরকুর্দে এক জনসমাবেশে তিনি একথা বলেন। ইরানের বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক হুমকির পর তিনি আজ একথা বলেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, সামরিক শিল্প ও সশস্ত্র বাহিনীর পাশাপাশি অর্থনীতি, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, শহীদদের রক্ত এবং জনগণ দেশকে শক্তি ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করছে। তিনি ফিলিস্তিনের নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ইরানি জাতি ও গোটা মুসলিম উম্মাহ ফিলিস্তিনিদের জন্য শোকাহত। সেখানে ইসরায়েলি বর্বরতা ও নৃশংসতা এবং তাদের প্রতি পশ্চিমাদের সমর্থন গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। বিশ্বের সাধারণ মানুষ দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ঘৃণা জানাচ্ছে। সূত্র পার্স টুডে। রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত। রাশিয়ান ফেডারেশনের স্ট্র্যাটেজিক রকেট ফোর্স দক্ষিণ রাশিয়ার পারমাণবিক উপাদান সহ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে বৃহস্পতিবার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 2018 সালে অ্যাভানগার্ড হাইপারসোনিক গ্লাইড সম্পর্কে বলেছিলেন, এই অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রযুক্তির ঘুম হারাম করে দেবে। প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য বস্তুর কাছে যাওয়ার সাথে সাথে অ্যাভানগার্ড গ্লাইড যানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শব্দের গতির 27 গুণ বা 34,000 কিলোমিটার প্রতি ঘন্টায় আঘাত করে, যা হাইপারসনিক গতিতে রকেটের চেয়ে তীব্র গতিতে আক্রমণ করতে সক্ষম। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন পর্যন্ত সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই আন্তর্জাতিক অস্ত্র চুক্তির অংশ হলেও সবাই হাইপারসনিক সহ একাধিক নতুন অস্ত্র তৈরি করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং রাশিয়াকে তার সবচেয়ে বড় হুমকি মনে করে। রাশিয়া অস্ত্রের মহড়া দিয়ে স্নায়ু যুদ্ধ পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে পড়ার ইঙ্গিত দিয়ে আসছে। এক সপ্তাহের মধ্যে মার্কিন বাহিনীর ওপর 3বার হামলা। ইরাক ও সিরিয়ায় গত এক সপ্তাহের মধ্যে মার্কিন বাহিনীর ওপর অন্তত 3বার হামলা হয়েছে। মঙ্গলবার থেকে ওই হামলাগুলো হয়েছে বলে খবর দিয়েছে আল আরাবিয়া নিউজ। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি পেন্টাগনকে উল্লেখ করে জানিয়েছে, গত 17 অক্টোবর থেকে আমেরিকান সেনাদের ওপর মোট 58বার হামলা হয়েছে। এ সময় পেন্টাগন আরও শক্তিশালী কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য একজন সেনা সদস্যকে হত্যার অপেক্ষা করছে কিনা এমন প্রশ্নে ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, না, একেবারেই না। পেন্টাগনের দেওয়া তথ্য অনুসারে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান বৃদ্ধির পর তাদের ওপর ওই হামলাগুলো হয়েছে। এসব হামলায় প্রায় 60 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়, যা দেশটির ইতিহাসের সবচেয়ে মারাত্মক হামলা। মূলত এই হামলার পরেই ওয়াশিংটন এই অঞ্চলে বাহিনীর ওপর হাজার হাজার সেনার পাশাপাশি যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েনের নির্দেশ দেয়। বাহিনীর উপর কয়েক ডজন হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে 3বার প্রতিক্রিয়া জানিয়েছে। এদিন সাবরিনা সিং বলেছেন, সব আক্রমণগুলো ব্যর্থ হয়েছে, পাশাপাশি পরিষেবা সদস্যদের উল্লেখযোগ্য আঘাত করতেও ব্যর্থ হয়েছে। ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, ওই হামলায় বেশ কয়েকজন ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে ভুগেছে, কিন্তু বর্তমানে সবাই দায়িত্বে ফিরে এসেছে।
ওসামা বিন লাদেনের লেটার টু আমেরিকা হঠাৎ ভাইরাল। সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়েছে আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনের একটি চিঠি। একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এই চিঠি সংক্রান্ত ভিডিওটি ভাইরাল হয়। চিঠিটি এমন এক সময়ে আলোচনায় আসলো যখন মধ্যপ্রাচ্যে গাজাকে কেন্দ্র করে ইসরায়েলের ও হামাসের মধ্যে অসম লড়াই চলছে। ব্রিটিশ সাময়িকী টাইমের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। আল কায়দা 2001 সালের 11 সেপ্টেম্বর, যা 9/11 নামেও পরিচিত, মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনার ওপর 4টি আত্মঘাতী হামলা চালায়। এই হামলায় 2997 জন নিহত, 6000-এর বেশি মানুষ আহত হয়। সেই ঘটনার এক বছর পরে 2002 সালে বিন লাদেন মার্কিন জনগণকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন। চিঠিতে আল কায়দার এই প্রধান ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করেন এবং দাবি করেন ইহুদিরা আমেরিকার নীতি পুঁজি এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করে। সেই চিঠিতে তিনি লিখেছেন, ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পুরো প্রক্রিয়াটি একটি অপরাধ এবং এই রাষ্ট্রকে অবশ্যই মুছে ফেলা উচিত। সেই চিঠিতে তিনি হুমকি দেন, যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার যারা ভূমিকা রেখেছে তাদের চড়া মূল্য দিতে হবে। সেই ঘটনার 20 বছরেরও বেশি সময় পর হঠাৎ আবারও জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকে বিন লাদেনের চিঠি ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে লিনেট অ্যাডকিন্স নামে একজন টিকটক তারকার অ্যাকাউন্ট থেকে বিষয়টি সামনে আসে। টিকটকটিতে লেটার টু আমেরিকা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। লিনেট অ্যাডকিন্সের সেই ভিডিও প্রায় 1,35,00,000 মানুষ দেখেছে। পরে অবশ্য টিকটক কর্তৃপক্ষ সেই ভিডিও মুছে ফেলে। যুক্তরাষ্ট্রে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে গাজার যুদ্ধবিরতির আহ্বান জানানো বিক্ষোভটি হিংসাত্মক হয়ে ওঠায় এমন ঘটনা ঘটেছে। সিএনএন এর সূত্র, ইউএস ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ক্যাপিটল হিল এলাকায় প্রায় 150 জন অবৈধভাবে এবং সহিংসভাবে প্রতিবাদ করেছেন, কিন্তু বিক্ষোভকারীরা সহিংসতার জন্য পুলিশকে দায়ী করে বলেছে। কর্মকর্তারা কোনো সতর্কতা ছাড়াই তাদের দলের কয়েকজনকে ধরে নিয়ে গেছে। বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের 5ম বৃহত্তম শহর ফিলাডেলফিয়া থেকে আসা দানি নভেল বলেছেন, পুলিশ কয়েকজনকে মাটিতে ফেলে টানতে শুরু করেছিল। এমন অহিংস প্রতিবাদকারী এবং আমাদের সম্প্রদায়ের সদস্যদের সহিংসতার মুখোমুখি হওয়া অত্যন্ত লজ্জাজনক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে পুলিশ ওই স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা দেখা গেছে। ক্যাপিটল পুলিশ সাংবাদিকদের একটি পৃথক নোটিশে বলছে, তারা নিকটবর্তী হাউস অফিস ভবনগুলোতে প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ করেছে। মিয়ানমারের 10টি শহরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা, পর্যদস্ত সামরিক জান্তা। মিয়ানমারের সামরিক জান্তার এক ক্যাম্পে হামলা চালায় কারেন বিদ্রোহীরা। দীর্ঘ সময় ধরে জান্তা বাহিনীর সদস্যদের সাথে তুমুল লড়াই চলে বিদ্রোহীদের। এক পর্যায়ে আত্মসমর্পণে বাধ্য হয় জান্তা সদস্যরা। তাদের আটক করে বিদ্রোহীরা। খবর রয়টার্সের। গত অক্টোবরে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর এত বড় প্রতিরোধের মুখে আগে পড়েনি সামরিক জান্তা। মাত্র 3 সপ্তাহের মধ্যে মিয়ানমার সেনাবাহিনী 9টি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব শহরে কয়েক দশক ধরে সেনা ব্যাটালিয়ন মোতায়েন ছিল। এখন পর্যন্ত শান রাজ্যে 5টি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। এছাড়া সাগিয়াং অঞ্চলে 2টি, চীন রাজ্যে 3টি শহর এখন বিদ্রোহীদের দখলে। ইউএসআইপির জেসন টাওয়ার বলেন, এটি পরিষ্কার যে পরিস্থিতি সব মিলিয়ে সামরিক জান্তার অনুকূলে নেই। এর মধ্যে দেশের গুরুত্বপূর্ণ কিছু এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। এর পরিণতি আরও ভয়াবহ হবে। আমার মনে হয় এই ইস্যুতে অভ্যন্তরীণ সংকটে পড়তে পারে মিয়ানমারের সামরিক বাহিনী।